Hello dear student, welcome to our YouTube channel WB channel. তো আজকে আমাদের ক্লাসটি হতে চলেছে জিওগ্রাফির থার্ড আমাদের যে অধ্যায়টা আছে। তো কি আছে আমাদের অধ্যায়টা? ক্লাইমেট বা জলবায়ু আলোচনা করব। তো আর বেশি দেরি চলো ক্লাসটা। তো এই ক্লাইমেট বা জলবায়ু অধ্যায় তার মধ্যে কি দেখতে পাচ্ছ, আমরা তিনটে পার্টে ভাগ করা আছে। তো একটি হচ্ছে যে কি বলছে, একটি হচ্ছে যে বায়ুমণ্ডলীয় জল বা ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার, নেক্সট হচ্ছে যে ঘনীভবন বা কন্ডেনসেশন, আর 3 নম্বর কি আসছে দেখো, অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশনস। তো মেইনলি আমাদের আজকে ক্লাসটায় যেটা আলোচনা হতে চলেছে, আমরা আজকে বায়ুমণ্ডলীয় জল বা ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার এবং ঘনীভবন বা কন্ডেনসেশন প্রসেসটা সম্পর্কে এই দুটো টপিক আমরা আলোচনা করব। নেক্সট ক্লাস যখন আমাদের হবে সেটাতে আমরা অধঃক্ষেপ আর মেইনলি শর্ট কোয়েশ্চেনের পার্টটা কমপ্লিট করে দেবো। এই তো চলো শুরু করা যাক। দেখো কি আসছে প্রথমেই, দেখো দেখতে পাচ্ছ যে বায়ুমণ্ডলীয় জল বা ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার। তো আমরা প্রথমেই আগে জেনে নিই যে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলতে আমরা কি বুঝি। বায়ুমণ্ডল মেইনলি কি, যে একটি গ্যাসীয় আবরণ, যে কি হচ্ছে অভিকর্ষের মাধ্যমে বা অভিকর্ষের টানে কি ক্রমাগত আবর্তিত, সেটাকে আমরা কি বলে জানছি, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। তো এই বায়ুমণ্ডলীয় জল বলতে বা ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার বলতে আমরা কি বুঝছি, যে কি হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে আমাদের যে বাষ্পের পরিমাণটা, সেটাই হচ্ছে কি বায়ুমণ্ডলীয় জল। এবার দেখো কি বলছে, যে এই বায়ুমণ্ডলীয় জল যদি আমরা বায়ুমণ্ডলীয় জল হিসেবে বলতে চাই, তো কি বলতে হবে আমাদের, যে বায়ুমণ্ডলীয় জল মেনলি কি বোঝাচ্ছে, যে বায়ুর আর্দ্রতাটাকে নির্দেশ করছে। তো যেই বায়ু বেশি সম্পৃক্ত থাকবে, বেশি আর্দ্র থাকবে, তাহলে সেটাতে জলের পরিমাণ বেশি থাকবে। আমরা নিশ্চয়ই এটা ছোট থেকে জেনে আসছি যে যেই বায়ুতে জলের পরিমাণটা বেশি থাকবে সেই বায়ু বেশি আর্দ্র হবে, যেই বায়ুতে জলের পরিমাণটা কম থাকবে সেই বায়ু কি হবে, শুষ্ক হবে। তো সেই প্রসঙ্গে আমরা জেনে নিই যে বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝাচ্ছে। দেখো দেখো বায়ুর আর্দ্রতা বলতে কি, বায়ুর আর্দ্রতা বলতে বোঝাচ্ছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায়, কোনো নির্দিষ্ট স্থানে, কোনো নির্দিষ্ট সময়, কি বলছে, যে কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট সময় বায়ুতে মোট যে জলীয় বাষ্পের পরিমাণ, সেই কি হচ্ছে বায়ুর আর্দ্রতা। তো চলো আরো একবার আমরা জেনে নিই যে বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় বায়ুতে যে মোট জলীয় বাষ্পের পরিমাণ, সেটি আমাদের কি বায়ুর আর্দ্রতা। তো এই প্রসঙ্গে আমরা জেনে নিই যে কি বায়ুর আর্দ্রতা, এটিকে আমরা জানলাম যে এটিকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে, যে কি সরি, এটিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি, এই যে চরম চরম আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা। আর বায়ু কয় ধরনের আমরা মেনলি জেনে নিয়েছি, 2 ধরনের, কি কি, আর্দ্র বায়ু আর শুষ্ক বায়ু। তো এই আর্দ্র বায়ু আর শুষ্ক বায়ু কোথায়, কেন, কখন, কিভাবে হয়, মেনলি কোন জায়গায় আমরা আর্দ্র বায়ু, কোন জায়গায় শুষ্ক বায়ু আমরা দেখতে পাই। তো আর্দ্র বায়ু আমরা মূলত কি নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাই। নিরক্ষীয় অঞ্চলে কেন আমরা দেখতে পাই, কারণ সেইখানে কি হয়, সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যার কারণে কি হয়, বাতাস বেশি আর্দ্র থাকে, তাই তো।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, যার কারণে কি হয়, বাতাস প্রচন্ড আর্দ্র থাকে। আর শুষ্ক বায়ু কোথায় আমরা মেনলি দেখতে পাই? শুষ্ক বায়ু মেনলি আমরা দেখতে পাই কোথায়? যে মেরু অঞ্চলে। কেননা কি হচ্ছে, সেখানে বাতাস শুষ্ক, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, তো সেখানে তো ন্যাচারালি বাতাসে কি হবে, বাতাস শুষ্ক প্রকৃতির থাকবে, যার ফলে কি হবে, বাতাসে আর্দ্রতাও কম থাকবে। এছাড়াও আমরা কোথায় দেখতে পাই যে বাতাস শুষ্ক প্রকৃতির? মেরু অঞ্চল ছাড়াও মরু অঞ্চলেও আমরা কি দেখতে পাই, যে সেখানকার বাতাস যে শুষ্ক প্রকৃতির, তাই তো? কিন্তু তোমাদের একটা মনে এখন কোশ্চেন আসতে পারে যে মরু অঞ্চলে তো উষ্ণতা প্রচন্ড বেশি, তারপরেও কেন সেখানের বাতাস শুষ্ক হচ্ছে? কেননা কি, যে বাতাস, আমাদের উষ্ণতা বেশি হলেই চলবে না, সেখানে বাতাসে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্পের পরিমাণ না থাকলে সেখানকার বাতাস আর্দ্র হতে পারবে না। তো মরু অঞ্চলে মেনলি কি হয়, বৃষ্টিপাতের পরিমাণ কম, তো সেখানে জলের পরিমাণটা আসবে কোথা থেকে? তো সেখানের বাতাসই বা সম্পৃক্ত হবে কি করে, আর আর্দ্র হবে কি করে? তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে নিরক্ষীয় অঞ্চলের বাতাস হচ্ছে আর্দ্র প্রকৃতির, আর মরু আর মেরু অঞ্চলের বাতাস কি হচ্ছে, যে শুষ্ক প্রকৃতির। তো মেনলি এই আর্দ্র বায়ু, শুষ্ক বায়ু আমরা জেনে নিলাম। এবার আসবো যে বায়ুর আর্দ্রতা অনুযায়ী আমরা বায়ুকে কয় ভাগে ভাগ করব? কি 3 ভাগে ভাগ করছি, দেখো, চরম আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা। তো এবার আমরা জেনে নিই এই চরম আর্দ্রতা কি। চরম আর্দ্রতা বলতে বোঝাচ্ছে যে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে। কি বললাম? নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আমরা বলছি যে চরম আর্দ্রতা। এই চরম আর্দ্রতাকে আমরা কি এককে প্রকাশ করি? চরম আর্দ্রতাকে আমরা গ্রাম পার ঘনমিটার এককে প্রকাশ করি। গ্রাম পার ঘনমিটার। হলো? তাহলে এই চরম আর্দ্রতাকে আমরা কিসে প্রকাশ করি? গ্রাম পার ঘন। এবার আমরা জেনে নেব যে বিশেষ আর্দ্রতা কি। বিশেষ আর্দ্রতা বলছে যে যে নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটা কি বলছি? বিশেষ আর্দ্রতা। তাহলে বিশেষ আর্দ্রতা বলতে আমরা কি বুঝলাম, যে যে নির্দিষ্ট পরিমাণের ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটি হচ্ছে তার বিশেষ আর্দ্রতা। এই বিশেষ আর্দ্রতাকে কি এককে প্রকাশ করা হয়? বিশেষ আর্দ্রতাকে প্রকাশ করা হচ্ছে যে গ্রাম পার কেজি এককে। কি? গ্রাম পার কেজি এককে। তো এই চরম আর্দ্রতা আর বিশেষ আর্দ্রতা আমরা জেনে নিলাম। এখনো একটা আর্দ্রতা বাকি, কি? আপেক্ষিক আর্দ্রতা। কি আর্দ্রতা? আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝাচ্ছে, দেখো, আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝায়, দেখো, নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ। তাহলে কি বলছে? নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যতটুকু আমাদের কি হয়, জলীয় বাষ্পের প্রয়োজন হয়, ঠিক আছে, তার কি হচ্ছে, তাকে শতকরা আকারে প্রকাশ করছে। তার জন্য কি করেছে? 100 করে। তাহলে কি বলছে, যে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়, যে নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে জলীয় বাষ্পের প্রয়োজন হয়, তাই তো? ওই একই উষ্ণতায় ও চাপে একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে কি বলছে, যে জলীয় বাষ্পের প্রয়োজন হয় সেটিকে বলছি আপেক্ষিক আর্দ্রতা। আর এই আপেক্ষিক আর্দ্রতাকে শতকরা আকারে প্রকাশ করা হয় বলে ইনটু 100 করা হয়েছে। তো আমাদের এই মেনলি 3টে আর্দ্রতা গেল, চরম আর আপেক্ষিক। এবার আমরা চলে আসব, তো বায়ুমণ্ডলীয় জল, তার মধ্যে যে জলের মধ্যে জল বলতে আমরা বুঝছি আর্দ্রতার ব্যাপারটা চলে আসে, তো মেনলি বায়ুমণ্ডলীয় জলের মধ্যে আমরা এইটুকু জানার ছিল। নেক্সট আমরা চলে আসবো যে ঘনীভবন বা কনডেনসেশন। নেক্সট কি দেখো চলে আসছে, যে ঘনীভবন, কনডেনসেশন। তো এই ঘনীভবন আর কনডেনসেশন বলতে আমরা কি বুঝছি? ঘনীভবন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? ব্যাপারটা হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলে
যে বাষ্প, ঠিক আছে, এই বাষ্পের জলে যে রূপান্তরণ প্রক্রিয়া, এটাকে আমরা কি বলছি, ঘনীভবন বা কনডেনসেশন। তো আরো ভালোভাবে বলতে গেলে কি বলছে দেখো, যে যে প্রক্রিয়ায় নির্দিষ্ট তাপে ও নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প থেকে জল সৃষ্টি হয় তাকেই ঘনীভবন বলে। বলছে যে নির্দিষ্ট প্রক্রিয়া, নির্দিষ্ট চাপে কি হচ্ছে, জলীয় বাষ্প থেকে জল সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলছি, ঘনীভবন। তো আমরা মূলত এই ঘনীভবনটা জেনে নিই। এবার কি আসবে, ঘনীভবন মূলত আমাদের দুই প্রকার, মানে দুই ভাবে সৃষ্টি। দেখো ঘনীভবন কি বলছে, টাইপস অর ফর্ম অফ কনডেনসেশন, রূপগুলি এবার আমরা জেনে নেব। দুভাগে ভাগ করা হয় আমরা বলে দিয়েছি। এক হচ্ছে ভূপৃষ্ঠের নিকটস্থ ঘনীভবন, কনডেনসেশন নিয়ার দ্য গ্রাউন্ড সারফেস। তার আগে বলে নেওয়া দরকার যে এই ঘনীভবন যে ব্যাপারটা, সেটি কিভাবে সম্পন্ন হয়, তাই তো আমরা যাচ্ছি যে ঘনীভবনের কয় ভাগে বিভক্ত, তার আগে জেনে নেব যে ঘনীভবন প্রক্রিয়াটা মানে পূর্ণ হয় কিভাবে। তো মেনলি দুটো শর্তের মাধ্যমে আমাদের এই ঘনীভবন প্রক্রিয়াটা সম্পন্ন, বায়ুর শীতলীকরণ প্রক্রিয়া, আর একটা কি হচ্ছে, আপেক্ষিক আর্দ্রতার শতকরা হারে প্রকাশ। এই দুটির মাধ্যমে মূলত আমাদের কি হয়, ঘনীভবন সম্পন্ন। তো কি বলছে দেখো, যে আমাদের কি হচ্ছে, ভূপৃষ্ঠের যে বাতাস, তার মধ্যে কি হচ্ছে, ভূপৃষ্ঠের যে উষ্ণ বাতাস, সেটি কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, ঠিক আছে। তো বাতাসের মধ্যে বাষ্পটা থাকে, সেটা কি প্রসারিত হয়ে ওপরের দিকে ওঠে, এবং ওপরের যে শীতল বাতাস, যে শীতল এবং ভারী বাতাসের সঙ্গে বাতাসের লিনতাপজনিত কারণে দ্রুততার সঙ্গে শীতল হয়ে ঘূর্ণি, এবং এটি যখন কি হয়, ভূপৃষ্ঠের, দেখো যখন সেটি ওপরের বাতাসে ঘুরছে সৃষ্টি, এবং ভূপৃষ্ঠের নিম্নে যখন তখন তুহিন, তুষার, কুয়াশা। তো এইবার আমরা যে পার্টে চলে যাব, সেটি আমাদের কি, ঘনীভবনের পৃষ্ঠের তটস্থ যে কি হচ্ছে, চলো দেখে নেওয়া যাক। দেখো ঘনীভবনের বিভিন্ন রূপের মধ্যে আমরা ছিলাম, তাহলে ভূপৃষ্ঠের নিকটস্থ, কনডেনসেশন নিয়ার দ্য গ্রাউন্ড সারফেস, কি বলছে, ভূপৃষ্ঠের নিকটস্থ ঘনীভবনের মধ্যে প্রথমেই কি আসছে দেখো, শিশির। শিশির আমরা কখন দেখি, শিশির মেনলি ভূপৃষ্ঠের নিকটস্থ একটি, তো কি হচ্ছে, যে ভূপৃষ্ঠের নিকটস্থ বা কি হচ্ছে, ঘাসের ছোট ছোট জলের বাষ্প আমরা কি দেখতে পাই, বাষ্পগুলি জলকণার আকারে দেখতে পাই, সেটি মূলত আমরা কি জানি, শিশির হিসেবে। তো পরবর্তী কি আসছে দেখো, তুষার বা তুহিন। কি হচ্ছে, যখন জলকণা কি হয়, হিমাঙ্কের নিচে চলে যায়, তাই তো, তখন কি হয়, ওই জলকণাগুলো বাতাসে ভাসমান জলকণাগুলো কি বরফ কণায় পরিণত, এর ফলে কি হয়, তুষার বা তুহিনের সৃষ্টি হয়। নেক্সট আসছে দেখো, কুহেলিকা বা কুজ্ঝটিকা বা মিস্ট। কি হচ্ছে, যে এই ভূপৃষ্ঠের নিকট 1 কিলোমিটারের দৃশ্যমানতা যুক্ত ভাসমান জলকণা যুক্ত অস্বচ্ছ আবরণকে কি বলছে, যে কুয়াশা বা কুজ্ঝটিকা বা মিস্ট। কি বললাম, ভূপৃষ্ঠের নিকট 1 কিলোমিটারের বেশি দৃশ্যমানতা যুক্ত ভাসমান জলকণা যুক্ত অস্বচ্ছ আবরণকে বলছি আমরা কুয়াশা বা কুজ্ঝটিকা, হেলিকা বা মিস্ট বলছি। আর কুয়াশা কি হবে, পরের টপিকেই আছে, দেখো কুয়াশা। কুয়াশা বলতে আমরা কি বুঝছি, যে ভূপৃষ্ঠের নিকটস্থ 1 কিলোমিটারের কম দৃশ্যমান, কি মিস্টে ছিল 1 কিলোমিটারের বেশি দৃশ্যমানতা যুক্ত, আর কুয়াশাতে আসছে কি 1 কিলোমিটারের কম দৃশ্যমানতা যুক্ত কি হচ্ছে, ভাসমান জলকণার অস্বচ্ছ আবরণকে বলছি আমরা কুয়াশা। তো
তো ভূপৃষ্ঠের নিকটস্থ ঘনীভবন প্রক্রিয়ার মধ্যে মূলত এই শিশির, তুষার বা তুহিন, কুহেলিকা বা মিস্ট আর কুয়াশা এগুলোই মূলত সৃষ্টি হয়। পরবর্তীতে দেখো চলে যাই আমরা ওপরের বাতাসের ঘনীভবন, আপার এয়ার কন্ডেনসেশন। তাহলে কি বলছে যে ভূপৃষ্ঠের ওপরে যখন সেই ঘনীভবন প্রক্রিয়াটা সম্পন্ন হয় কি তৈরি করে, মেঘ তৈরি। এবার আমরা এই বিভিন্ন ধরনের এই অধ্যায়ে মেঘগুলো সম্পর্কে আমরা ডিটেলস একটু আলোচনা করব। দেখো কি বলেছে, মেঘের নামগুলো আমরা জানবো আর এর বৈশিষ্ট্য বা এই মেঘ থেকে কিভাবে কোন মেঘে কি সৃষ্টি হতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো আমরা প্রথমে জেনে নিই যে কোন উচ্চতা থেকে কোন উচ্চতায় মেঘ কোন কোনগুলো সেগুলো একটু জেনে নিই। প্রথমেই দেখো আছে সিরাস, সিরোস্ট্রাটাস, হিরোকিউম। মেনলি এই তিনটে মেঘ আমাদের কত থেকে কত মিটারের উচ্চতার মধ্যে, এটি হচ্ছে যে উচ্চ স্তরের মেঘ, এটি ৬০০০ থেকে ১২০০০ মিটার। তাহলে কি বলছে, এই যে ৬০০০ থেকে ১২০০০ মিটার উচ্চতার মধ্যে অবস্থান করছে কি এই সিরাস, সিরোস্ট্রাটাস আর সিরোকিউমুলাস মেঘ। এগুলোকে কি বলা হয়, উচ্চ স্তরের মেঘ। পরবর্তী আমরা দেখে নেব চলো নেক্সট আসছে কি, দেখো এই যে অল্ট্রোকিউমুলাস আর অল্টোস্ট্রাটাস। মেনলি এই দুটো মেঘ আমাদেরকে কি বলছে, এই দুটো মেঘ হচ্ছে মধ্যস্তরের মেঘ। এই দুটো মেঘের উচ্চতা কত, এই দুটো মেঘের উচ্চতা দাঁড়াচ্ছে কত থেকে কত হতে পারে বলো তো, ২০০০ থেকে ৬০০০ মিটার। কত, ২০০০ থেকে ৬০০০ মিটার বলা হয় মধ্যস্তরের মেঘ। নেক্সট চলে যাব আমরা, চলো দেখে নিই। নেক্সট আসছে দেখো এই যে স্ট্র্যাটাস, স্ট্র্যাটোকিউমুলাস, নিম্বোস্ট্র্যাটাস, কিউমুলাস আর কিউমুলোনিম্বাস। এই কটা মেঘ মূলত আমাদের কি হয়, নিম্ন স্তরের মেঘ। তো এই নিম্ন স্তরের যেহেতু মেঘ, এদের উচ্চতাটা কত, থেকে ২০০০ মিটার। কত, থেকে ১০০০ মিটারের এই মেঘগুলো কি হয়, সঞ্চিত মেঘ দেখা যায় কত থেকে, ০ থেকে ২০০০ মিটারের। সরি, কি হচ্ছে এই কটা মেঘ কি ০ থেকে ১০০০ মিটারের মধ্যে আমরা দেখতে পাই। ২০০০ মিটার আমরা এই মেঘগুলোকে দেখি। আর আমরা এই কোন স্তরের কত উচ্চতার মধ্যে হয়। এবার আমরা চলে যাব এই মেঘগুলো থেকে কি সৃষ্টি হয়, এর বৈশিষ্ট্য এবং এর ফলে কি হয় সেটা আমরা জেনে নিই। চলো প্রথমেই দেখো বলছে যে সিরাস, কি বলছে এর বৈশিষ্ট্য কি দাঁড়াচ্ছে, সাদা রং, তন্তু বা আঁশ বা রেশমের মতো আকাশে বিক্ষিপ্তভাবে অবস্থান করে, মূল উপাদান হচ্ছে বরফ। তো তার আগে আমরা জেনে নেব এই সিরাস কথাটা কোথা থেকে। সিরাস কথাটা কি একটি ল্যাটিন শব্দ, সিরাস একটি ল্যাটিন শব্দ। আর এই সিরাস কথাটার মানে হচ্ছে কেশ বা চুলকে বোঝাচ্ছে। তো চলো আমরা দেখে নিই। তো বৈশিষ্ট্যটা কি বললাম, যে সাদা রং, তন্তু বা আঁশ বা রেশমের মতো আকাশে বিক্ষিপ্তভাবে অবস্থান করে, মূল উপাদান হচ্ছে বরফ। তো আমরা এই যে বৈশিষ্ট্যগুলো পেলাম এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে এই মেঘে কি হয়, শান্ত পরিবেশ থাকে, তাই তো। তাহলে এর ক্রাইটেরিয়াগুলো আমি পড়ে আমি কি বুঝলাম, যে এটি মূলত কি হয়, ঝড়ঝঞ্ঝা বৃষ্টিপাতের কোনো ব্যাপার থাকে না, এই শান্ত ওয়েদারের মানে সৃষ্টি হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি, চলো দেখো সিরোস্ট্র্যাটাস। পরবর্তী কি আসছে দেখো, সিরোস্ট্র্যাটাস। তো কি বলছে, যে এই সিরাটাম কথাটি থেকে, ঠিক আছে, ল্যাটিন সিরাটাম শব্দটি থেকে
সিরোস্ট্র্যাটাস, এই সিরোস্ট্র্যাটাস মেঘের উৎপত্তি হয়। ঠিক আছে, তো আমরা এবার জেনে নিই যে এর বৈশিষ্ট্যগুলো কি কি। কি বলছে দেখো, স্বচ্ছ সাদা রং, বর্ণবলয় দেখা যায়, ছায়াপথের মতো অবস্থান করে, আর মূল উপাদান কি বলছে, বরফ। তো এবার আমরা এর কি বলছে যে এই যে বৈশিষ্ট্যগুলো পড়লাম এর মাধ্যমে আমরা কি বুঝছি, এই মেঘে কি সৃষ্টি হতে পারে, এই মেঘে বর্ণবলয় সৃষ্টি। এই বর্ণবলয় জিনিসটা কি এবার আমরা একটু জেনে নিই। বর্ণবলয় জিনিসটা হচ্ছে মেনলি কি হয়, যে এই মেঘের মধ্যে বরফের আবরণ থাকলে কি হয়, চাঁদ এবং সূর্যের প্রতিফলনের মাধ্যমে একটি বলয়ের সৃষ্টি। ঠিক এই কি বলছে, বর্ণবলয়। আর এই বর্ণবলয় সৃষ্টির ফলে কি হয়, এখানে কি হয়, ঝড়ঝঞ্ঝার সৃষ্টি। এই বর্ণবলয় সৃষ্টিতে এই মেঘে কি দেখা যায়, ঝড়ঝঞ্ঝার। নেক্সট আমরা চলে যাব হচ্ছে যে সিরোকিউমুলাস। সিরোকিউমুলাস, তো এই মেঘ থেকে মেইনলি কি হয়, ম্যাকেরাল আকাশ হয়। ঠিক আছে, ম্যাকেরাল আকাশটা কি তোমরা নিশ্চয়ই জানো, আমরা ক্লাসেও পড়ে নিয়েছি, মাছের আঁশের আকৃতি আকাশ, এটি ম্যাকেরাল আকাশ। মূলত এই মেঘ থেকে ম্যাকেরাল আকাশ বা ম্যাকেরাল মেঘের সৃষ্টি। তো এর বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব। দেখো কি বলছে, যে ছায়াবিহীন হালকা সাদা রং, তেজা তুলোর মতো সারিবদ্ধভাবে ঢেউয়ের মতো অবস্থান করে, বরফের গঠনযুক্ত। তাহলে আমরা এর বৈশিষ্ট্য থেকে কি বুঝতে পারছি, যে তেজা তুলোর মতো সারিবদ্ধভাবে অবস্থান। আমি বললাম একটু আগেই যে ম্যাকেরাল আকাশ সৃষ্টি করে। তোমরা যখন এই মাছের আঁশের মতো আকাশের দেখতে পাবে, যে আকাশে এরকম মেঘ, সেটা কি জানবে কি, ম্যাকেরাল আকাশ। এই সিরোকিউমুলাস মেঘ। তো এই মেঘে কি হয় মেনলি বলো তো, এই মেঘে মূলত আমাদের ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। এই মেঘে মূলত আমাদের কি হয়, আকাশ মানে আমাদের যে সূর্যাস্তের সময় কি হয়, সূর্যের যে আলোর প্রতিসরণ ঘটে না, সেটিকে এই মেঘ, যার পরিবর্তে কি হয়, আকাশটা আমাদের কি হয়, পরিষ্কার স্বচ্ছ। তো এই মেঘে মূলত ঝড়ঝঞ্ঝার সৃষ্টি, আকাশ কি হয় এবং স্বচ্ছ। তো মূলত গেল উচ্চ স্তরের মেঘগুলো, তিনটে আমরা পড়ে নিই, এর বৈশিষ্ট্য জেনে নিলাম এবং এই মেঘ কি হতে পারে সেগুলো। নেক্সট আসবে দেখো আমাদের অল্টো কিউমুলাস। কি আসছে দেখো, আমাদের নেক্সট আসছে যে অল্টো কিউমুলাস। তো এই অল্টো কিউমুলাস মেঘের আমরা বৈশিষ্ট্য একটু জেনে নেব। কি বলছে দেখো, মেঘের তলদেশ গাঢ় বর্ণের হয়ে থাকা, সাদা বা ধূসর বর্ণযুক্ত মেঘের আকৃতি হয়ে থাকে। তো এই মেঘের বৈশিষ্ট্য থেকে আমরা কি বুঝতে পারছি, যে এই মেঘ যদি বেশি পরিমাণে আকাশে থাকে, এই মেঘ থেকে প্রবল ঝড়ঝঞ্ঝার সৃষ্টি। আর যদি এই মেঘ আকাশে কম পরিমাণে থাকে, তো কি হয়, বর্ণ স্বচ্ছ একটা মানে বৃষ্টিহীন স্বচ্ছ একটা ওয়েদারের। তো বেশি পরিমাণে এই মেঘ থাকলে হয় ঝড়ঝঞ্ঝার সৃষ্টি, আর যদি কম পরিমাণে থাকে তাহলে কি হয়, বৃষ্টিহীন একটা ওয়েদারের। তো এই গেল আমাদের অল্টো কিউ। নেক্সট আসছে অল্টো স্ট্র্যাটাস। এই অল্টো স্ট্র্যাটাস মেঘ থেকে কি হয়, বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। মেঘের নিচের দিকে ঘন, কি বলছে, মেঘের নিচের দিকে ঘনত্ব বেশি থাকে। এই মেঘ কখনো ধূসর বা কখনো নীলাভ হয়। কি হয় বলো তো, মেনলি এই মেঘ থেকে আমরা বৈশিষ্ট্য পড়ে কিছুটা হলেও গেস করতে পারছি, যে এই মেঘে কি হয় বলো তো, ঝিরিঝিরি বৃষ্টি। এই মেঘে কি হয়, বৃষ্টি হতে দেখো। তো তারপরেই আসছে দেখো স্ট্র্যাটাস। স্ট্র্যাটাস মেঘের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। কুয়াশার মতো দেখতে, মেঘের তলদেশের উচ্চতা সর্বত্র সমান। তো এই বৈশিষ্ট্য থেকে আমরা এটাতেই সিদ্ধান্তে আসছি, এই মেঘেও কি হয়, ঝিরিঝিরে বৃষ্টি হয়, আবার কখনো কখনো কি হয় বলতো, পরিষ্কার ওয়েদারও থাকতে পারে। এমনকি প্রচন্ড পরিমাণে মেঘেও। তারপরে চলো দেখে নিই কি বলছে, যে এবার আসবে আমাদের দেখো অল্ট্রো স্ট্র্যাটাস আর স্ট্র্যাটাস, এই দুটো মেঘে আমাদের যায় মধ্য স্তরের মেঘ, আমরা এর আগেও পড়েছি। এইবার আসবে স্ট্র্যাটো কিউমুলাস।
নেক্সট দেখো আমাদের আসছে স্ট্র্যাটাস। কি বলছে? কুয়াশার মতো দেখতে এর তলদেশের উচ্চতা সর্বত্র সমান। তো এটা আমাদের আসছে কি নিম্ন স্তরের মেঘ, এই চারটি, স্ট্র্যাটাস, স্ট্র্যাটোকিউমুলাস, নিম্বোস্ট্র্যাটাস, কিউমুলাস আর কিউমুলোনিম্বাস। তো এই কি বলছে এর বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এই স্ট্র্যাটাস মেঘের কুয়াশার মতো দেখতে, মেঘের তলদেশের উচ্চতা সর্বত্র। তো এই মেঘে মেনলি কি হয় বলো তো? এই মেঘে মেনলি আমাদের কি হয়, যে যে নাতিশীতোষ্ণ অঞ্চলে যে বৃষ্টিপাতটা ঘটে, স্ট্র্যাটাস মেঘের কারণে কি হয়, যে দেখা যায়। তো তারপরে কি বলছে স্ট্র্যাটোকিউ, এই মেঘের বৈশিষ্ট্যগুলো কি বলছে দেখো। এই মেঘ ঘন ও ভারী, মেঘের তলদেশ সমতল প্রকৃতি। হলো? কি বলছে? এই মেঘ ঘন বা ভারী প্রকৃতি, আর এই মেঘ মেঘের তলদেশ হচ্ছে যে সমতল প্রকৃতি। নেক্সট আসছে হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস। স্ট্র্যাটোকিউমুলাস গেল, আর নিম্বোস্ট্র্যাটাসে কি বলছে? গাঢ় কালো ঘন স্তরযুক্ত। নিম্বোস্ট্র্যাটাস মেঘ থেকে প্রবল বৃষ্টি। নেক্সট আসছে দেখো কিউমুলাস, মেঘের তলদেশ সমতল প্রকৃতির, এটি মূলত কি পরিচলন মেঘ। আর নেক্সট একদম লাস্টে আসছে যে কিউমুলোনিম্বাস। কি বৈশিষ্ট্য আছে দেখো, ভীষণ ঘন, উলম্ব বিস্তার অনেক বেশি, এটির আকৃতি নেহায় বা গম্ভীর। তো এই কিউমুলোনিম্বাস মেঘ থেকে কি হয়, যে প্রবল শিলাবৃষ্টি সহজে বৃষ্টিপাত, সেটি আরে এই কিউমুলোনিম্বাস মেঘের ফলে। তো মূলত আমাদের এই ছিল মেঘের প্রত্যেকটা ভাগ। ঠিক আছে? তো চলো এরপরে আমরা এই অধ্যায়ের কিছু কোয়েশ্চেন, যেমন প্রত্যেক আলোচনা করি ক্লাসে, তো আলোচনা করে নেওয়া যাক। প্রথমেই দেখো কি আসছে, বলছে যে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। আমরা প্রত্যেকেই জানি যে বায়ুর আর্দ্রতা যে যন্ত্র, হাইগ্রোমিটার। নেক্সট কোয়েশ্চেন আসছে দেখো, বায়ুর উষ্ণতা পরিমাপক, বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্রকে আমরা কি জানি, সেটি কি বলে? থার্মোমিটার, তাই তো? নেক্সট কোয়েশ্চেন আসছে দেখো, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে কি বলে? দেখো কি বলছে, ইভাপোমিটার বলে। তাহলে কি বলছে? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে ইভাপোমিটার বলে। আর যে প্রক্রিয়ায় কি হয়, বাতাসের জল জলীয় বাষ্পে পরিণত হয়, সেটিকে কি বলা হয়? ইভাপোরেশন বলা হয়। সেই থেকেই আসছে যে মিটার। এবার আসছে দেখো নেক্সট কোয়েশ্চেন, জলাশয়ের ওপর জমে থাকা কুয়াশাকে কুহেলিকা বলে। তাহলে কুহেলিকা, এই যে ব্যাপারটা কি বলছে, যে জলাশয়ের ওপর জমে থাকা কুয়াশাকে কুহেলিকা বলে। এই প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু একটু মন দিয়ে দেখো, কেননা যেহেতু শর্ট কোয়েশ্চেন বেসিস এক্সাম হবে, তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো কি বলছে দেখো, গেল। এবার আসছে দেখো পরের কোয়েশ্চেন, ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প যে নির্দিষ্ট উষ্ণতায় জলকণায় রূপান্তরিত হয়, তাকে শিশিরাঙ্ক বলে। শিশিরাঙ্ক কাকে বলছে? ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে জলীয় বাষ্প যে নির্দিষ্ট উষ্ণতায় কি হচ্ছে, শিশির কণায় পরিণত হচ্ছে। ঠিক আছে? জলকণায় পরিণত বলা হচ্ছে শিশিরাঙ্ক। পরেরটা চলে আসছে দেখো, শিশিরাঙ্ক 0°C নিচে নেমে গেলে তুষারাঙ্ক উষ্ণতা। তুষার আমরা জানি যে 0°C নিচে নামলে কি হয়, তুষার বা বরফের কি বলছে, যে শিশির কণা যখন কি হয় 0°C নিচে নেমে আসে, সেটি কি হয়, তুষার কণার সৃষ্টি হয়, বা সেই পদ্ধতিটাকে বলছে তুষারাঙ্ক। নেক্সট আসছে দেখো, যখন ধোঁয়াশা ও হেজ মিলিত হয়ে কুয়াশা সৃষ্টি করে, তখন তাকে, তাহলে কি বলছে, এই ধোঁয়াশা আর স্লেজ যখন কি, হেজ যখন মিলিত হয়ে কুয়াশা সৃষ্টি করছে, তাকে আমরা নামে জানলাম। নেক্সট কি আসছে দেখো, যে ন্যূনতম 2 কিলোমিটার উচ্চতার মধ্যে, তাহলে কত কিলোমিটার উচ্চতার মধ্যে পারে? ন্যূনতম 2 কিলোমিটার উচ্চতার মধ্যে। পরবর্তী কোশ্চেনটা কি আসছে দেখো, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পার্বত্য অঞ্চলে তুহিন কুয়াকে স্থানীয় ভাষায় পোগোনিব বলে। কি বলছে, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পার্বত্য অঞ্চলে তুহিন কুয়াকে স্থানীয় ভাষায় কি বলে?
ভৌগোলিক বলে। তো মূলত আমাদের যে আজকের যে টপিক দুটো নিয়ে আলোচনা করা হলো, কনডেনসেশন আর একটা কি হচ্ছে বায়ুমণ্ডলীয় জল, ঠিক আছে। নেক্সট যে আমাদের ক্লাসটা আসবে সেটি অধঃক্ষেপণ, সেই চ্যাপ্টারটা আমরা সেই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব, তার সঙ্গে শর্ট কোশ্চেন যে পার্টটা থাকবে সেটিও সেদিন কমপ্লিট করব। তো আজকের ক্লাসটি মেনলি এতদূর অবধিই ছিল। পরবর্তী ক্লাস তোমরা তার জন্য করো। আর আজকের ক্লাসটি দেখে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে চেষ্টা করবো তোমাদের প্রয়োজন মতো